গল্প পাঠকে আপনাদের সকলকে স্বাগত জানাই। রাজা বিক্রমাদিত্যের কথা আমাদের প্রায় সকলেরই জানা। গল্প পাঠকে আমাদের আজকের নিবেদন বিক্রম ও বেতালের প্রথম পর্ব। শুরু করছি আমাদের আজকের নিবেদন বিক্রম ও বেতাল। রাজা বিক্রমাদিত্যের বীরত্বের কথা আমাদের সকলেরই জানা। একবার রাজা বিক্রমাদিত্য শান্তিশীল নামে এক সন্ন্যাসীকে কথা দেন যে তিনি ভাদ্র কৃষ্ণা চতুর্দশীর এক রাত্রি তিনি ওনার সঙ্গে শ্মশানে থাকবেন। দেখতে দেখতে কৃষ্ণা চতুর্দশী চলে এলো। সন্ন্যাসী সন্ধ্যাকালে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে শ্মশানে যোগাসনে বসেছেন। বীর কেশরী রাজা বিক্রমাদিত্য কোমরে তরবারি ঝুলিয়ে একাকী সন্ন্যাসীর আশ্রমে এসে উপস্থিত হলেন। দেখলেন সেই মহাশ্মশানে ভূত, প্রেত, শঙ্কিনী, ডাকিনী প্রভৃতি পিশাচী উন্মত্ত হয়ে সন্ন্যাসীকে ঘিরে উল্লাসে নৃত্য করছে। এই পৈশাচিক দৃশ্যে রাজা বিন্দুমাত্র ভয় পেলেন না, বরং জোর হাতে সন্ন্যাসীকে প্রণাম করে বললেন, যোগীবর, আমি উপস্থিত, আদেশ করুন। যোগীবর চোখ খুলে আশীর্বাদ জানিয়ে বললেন, জয় শিবশম্ভ। আমি তোমার ব্যবহারে সন্তুষ্ট হয়েছি। বুঝলাম, সৎ পুরুষ যারা তারা প্রাণের চেয়েও প্রতিজ্ঞাকে বড় করে দেখে। যাই হোক, যখন এসেছো তখন আমাকে একটু সাহায্য করো। এখান থেকে 4 মাইল দক্ষিণে একটা শ্মশান আছে। সেখানে গিয়ে দেখতে পাবে একটা গাছের ডালে একটা শব ঝুলছে। সেই শবটি আমার কাছে আনতে হবে। যথাজ্ঞা যোগীবর। রাজা সম্মতি জানিয়ে সেই উদ্দেশ্যে রওনা হলে যোগীবর আবার পূজায় বসলেন। কৃষ্ণা চতুর্দশীর রাত্রি, চারিদিক ঘোর অন্ধকারে ভরা, উপরন্তু মুষলধারায় বৃষ্টি হচ্ছিল। সেই ভয়ানক রাত্রিতে ভূত প্রেতগণের চারিদিকে তাণ্ডব নৃত্য। এই অবস্থায় অতি বড় বীরেরও মন চঞ্চল হয়, কিন্তু রাজা বিন্দু মাত্র ভয় পেলেন না। তিনি সব কিছুকে উপেক্ষা করে নির্দিষ্ট শ্মশানে এসে দেখলেন কোথাও অতি বিকট মূর্তি ভূত প্রেতগণ জীবন্ত মানুষকে ধরে তাদের মাংস খাচ্ছে। কি বিভৎস সে দৃশ্য! রাজা নির্ভীকভাবে সে সকল উপেক্ষা করে সেই গাছের কাছে গিয়ে দেখলেন গোটা গাছটি ধক ধক করে জ্বলছে, আর তার চারিদিকে কেবল মারমার কাট শব্দ। রাজার যক্ষের কথা মনে পড়ল, কিন্তু কথা দিয়েছেন সন্ন্যাসীকে, তাই নির্ভীকভাবে গাছে উঠে ডালে দড়ি বাঁধা শবটিকে তিনি দেখতে পেলেন। তিনি তৎক্ষণাৎ তরবারি দিয়ে দড়ি কেটে দিলেন। শবটি মাটিতে পড়ে কাঁদতে লাগল। অবাক হয়ে রাজা নেমে আসতেই শবটি আবার পূর্বের মতো দড়ি বাঁধা অবস্থায় ডালে উঠে গেল। রাজাও দেরি না করে আবার গাছে উঠে দড়ি কেটে শবটাকে বুকে নিয়ে নিচে নেমে পড়লেন। তারপর নিজের চাদর দিয়ে শবটাকে বেঁধে নিয়ে সন্ন্যাসীর আশ্রমের দিকে রওনা দিলেন। রাজা কিছুটা পথ এগিয়েছেন, এমন সময় শবের ভেতর আশ্রিত বেতাল রাজাকে জিজ্ঞেস করল, ওহে বীরপুরুষ, তুমি কে, কি জন্য এবং কোথায় আমাকে নিয়ে চলেছ? উত্তরে রাজা নিজের পরিচয় দিয়ে বললেন, আমি রাজা বিক্রমাদিত্য, উজ্জয়িনী রাজা। শান্তিশীল যোগীর আদেশে তার আশ্রমে নিয়ে যাচ্ছি তোমায়।
শুনে বেতাল বললে, মহারাজ, বোকা লোকেরা অযথা সময় নষ্ট করে, আর যারা বুদ্ধিমান পণ্ডিত তারা সদালাপ ও সৎ কর্মে সময় কাটান। আমার বক্তব্য এতখানি পথ বোবার মতো না গিয়ে সদা কথাবার্তায় যাওয়াই ভালো। আমি এক একটি কাহিনী বলছি এবং প্রত্যেক কাহিনীর শেষে প্রশ্ন করব। যদি সেই প্রশ্নের প্রকৃত উত্তর দাও তৎক্ষণাৎ আমি ফিরে যাব, আর জানা সত্ত্বেও যদি উত্তর না দাও তাহলে সেই মুহূর্তে আমি তোমাকে হত্যা করব। রাজা বেতালের প্রস্তাবে রাজি হলে কাহিনী বলতে শুরু করল। বললে, মহারাজ শোনো। বারাণসী নগরে প্রতাপ মুকুট নামে এক রাজা ছিলেন। তার এক পুত্র ছিল, নাম বজ্রমুকুট। একদিন রাজকুমার বজ্রমুকুট মন্ত্রী পুত্রকে নিয়ে শিকার যাত্রা করলেন। তারা অনেক বন উপবন ঘুরে শেষে প্রবেশ করলেন এক নগরে। সেই অরণ্যের ভিতর ছিল একটি সুন্দর সরোবর। তারা দুজনে সেই সরোবরের কাছে উপস্থিত হয়ে প্রকৃতির শোভা দেখে অবাক হলেন। রাজকুমার ঘোড়ার উপর থেকে নেমে পড়লেন। তারপর ঘোড়াটি একটি বকুল গাছে বেঁধে তিনি সরোবরে নেমে স্নান করলেন। উঠে কিছু দূরে মহাদেবের মন্দিরে গিয়ে প্রণাম করে বেরিয়েই দেখলেন সরোবরের অন্য পাড়ে এক রাজকন্যা ও তার সহচারীগণ পূজা শেষ করে অরণ্যের সৌন্দর্য দেখছেন। রাজকুমার সেদিকে তাকাতেই রাজকন্যার সঙ্গে চোখাচোখি হলো। দুজনেই দুজনার অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেলেন। তারপর রাজকুমারী মাথা হতে পদ্ম হাতে নিয়ে সেই পদ্মটি বারবার কানে ছুঁয়ে দাঁত দিয়ে কেটে পায়ের কাছে ফেলে দিলেন। আবার সেটিকে কুড়িয়ে বুকে ছুঁয়ে রাজকুমারের দিকে সতৃষ্ণভাবে তাকাতে তাকাতে সহচারীদের নিয়ে চলে গেলেন। রাজকুমারী চলে গেলে রাজকুমার অস্থিরভাবে ছুটতে ছুটতে মন্ত্রীপুত্রের কাছে গিয়ে বললেন, ভাই ভাই এইমাত্র আমি এক পরমা সুন্দরী তরুণীকে দেখেছি। তার কোনো পরিচয় জানি না, কিন্তু কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করেছি যদি তাকে না পাই তবে তবে প্রাণ ত্যাগ করব। রাজকুমারের কথা শুনে নানা রকমে বুঝিয়ে মন্ত্রীপুত্র তাকে রাজ্যে ফিরিয়ে আনলেন। রাজ্যে ফিরেও কিন্তু রাজকুমারের মন খারাপ। দিন রাত্রি মুখ কালো করে চুপচাপ বসে থাকেন। এই অবস্থা দেখে মন্ত্রীপুত্র অনেক উপদেশ দেন, আবার কখনো তিরস্কারও করেন। রাজকুমার শুধু বললেন, বন্ধু, তাকে না পাওয়া পর্যন্ত আমার মন শান্ত হবে না। আর যদি প্রতিজ্ঞা ব্যর্থ হয় তবে জীবন বিসর্জন ছাড়া কোনো উপায় নেই। এই কথা শুনে মন্ত্রীপুত্র চিন্তিত হলেন। রাজকুমারকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বন্ধু, আমাকে একটা কথা বলো তো, সেই রমণী চলে যাবার সময় কি তোমাকে কিছু বলেছিল বা কোনো রকম ইঙ্গিত? রাজকুমার বললেন, না, আমাদের মধ্যে কোনো কথা হয়নি। একটু চিন্তা করে মন্ত্রীপুত্রকে বললেন পদ্ম ফুলের কথা। বন্ধু, আর কোনো চিন্তা নেই, তোমাদের মধ্যে মিলন হবেই হবে, শুধু অপেক্ষা করো। রাজকুমার চোখ বড় বড় করে বললেন, বন্ধু বন্ধু মিলন কিভাবে হবে তাড়াতাড়ি বলো। কথা দিচ্ছি, কথা দিচ্ছি, যা বলবে তাই করব। মন্ত্রীপুত্র বললেন, ওই যে পদ্মফুল মাথা থেকে নামিয়ে কানে ছুঁয়েছে, তাতে জানিয়েছে আমি কর্ণাট নগরবাসী। দাঁতে কেটে জানিয়েছে দন্তবাট রাজার কথা। পায়ে ছুঁড়ে ফেলে জানালো নাম পদ্মাবতী। আর বুকে তুলে তার মিলনের ইচ্ছা জানিয়ে গেছে। বন্ধুর মুখে পরিচয় পেয়ে রাজকুমার বললেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাকে কর্ণাটকে নিয়ে চলো, আমার মন বড় অস্থির হয়ে আছে। বন্ধুর এই অবস্থা দেখে মন্ত্রীপুত্র রাজকুমারকে সঙ্গে করে এলেন কর্ণাটকে। দুজনে ঘুরতে ঘুরতে দেখলেন এক বৃদ্ধা তার ঘরের দরজায় বসে আছেন।
মন্ত্রীপুত্র বৃদ্ধাকে বললেন, মা মা আমরা বিদেশি ব্যবসায়ী, নানা কাজে ঘুরে ঘুরে বড় ক্লান্ত। দয়া করে যদি আশ্রয় দেন তবে উপকার হয়। বৃদ্ধা তাদের চেহারা দেখে ও মিষ্টি কথায় সন্তুষ্ট হয়ে আশ্রয় দিলেন। নিজের বাড়ি ভেবে এখানে যতদিন ইচ্ছা থাকতে পারো বাচ্চা। আশ্রয় পেয়ে দুজনেই নিশ্চিন্ত হলেন। সন্ধ্যার পর তারা বৃদ্ধার সঙ্গে নানা রকম আলাপ আলোচনায় জানতে পারলেন একমাত্র ছেলে নিয়ে বৃদ্ধার সংসার। ছেলে রাজ কর্মচারী এবং রাজার খুব প্রিয় পাত্র, আর বৃদ্ধা ছিলেন রাজকুমারী পদ্মাবতীর ধাত্রী। বয়স হওয়ায় এখন সে বাড়িতেই থাকেন, তবে রাজা তার খাওয়া পরার খরচ দেন। কিন্তু রাজকন্যা বৃদ্ধাকে খুব ভালোবাসেন, তাই রোজই একবার করে গিয়ে দেখা দিতে হয়। সব শুনে রাজকুমার বললেন, কাল যখন যাবেন তখন আপনাকে দিয়ে একটা সংবাদ পাঠাবো। শুনে বৃদ্ধা বললেন, বিশেষ প্রয়োজন হলে আজও যেতে পারি। তাকে বলবেন শুক্ল পঞ্চমীতে সরোবর তীরে যে রাজকুমারের সঙ্গে দেখা হয়েছিল সে তোমার ইঙ্গিত মতো এসেছে। বৃদ্ধা তৎক্ষণাৎ রাজবাড়িতে গিয়ে রাজকুমার যা বলেছিলেন তাই রাজকন্যাকে জানালেন। রাজকন্যা বৃদ্ধার কথা শুনে রাগে দুহাতে চন্দন লেপে বৃদ্ধার দুই গালে চড় মেরে বললেন, তুমি শিগগির এখান থেকে যাও। বৃদ্ধা ফিরে এসে তার দুর্দশার কথা জানালেন। তাতে রাজকুমার অস্থির হয়ে উঠলে মন্ত্রীপুত্র বললেন, বন্ধু 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 শান্ত হও। এই আঘাতে গালে যে 10 আঙুলের ছাপ লেগেছে তার অর্থ শুক্লপক্ষের 10 দিন এখনো বাকি। 10 দিন পরে দেখা হবে। রাজকুমার 10 দিন অপেক্ষা করে আবার বৃদ্ধাকে রাজকন্যার কাছে পাঠালেন। রাজকন্যা বিরক্ত হয়ে গলায় অর্ধচন্দ্র দিয়ে বৃদ্ধাকে খিড়কি দিয়ে বিদায় দিলেন। রাজকুমার এই সংবাদ শুনে ভেঙে পড়লে মন্ত্রীপুত্র বললেন, ব্যাকুল হয়েও না বন্ধু, এর অর্থ আজই রাত্রিতে তোমাকে সেই খিড়কি দিয়ে অন্তপুরে যেতে ইঙ্গিত করেছেন। বন্ধুর কথা মতো রাজকুমার খিড়কি দিয়ে অন্তপুরে গিয়ে দেখেন সত্যিই রাজকন্যা তার অপেক্ষায় বসে আছেন। রাজকুমারকে দেখেই রাজকন্যা তার হাত ধরে পালঙ্কে বসালেন। তারপর সহচরীদের সাক্ষী রেখে গন্ধর্ব মতে রাজকুমারের গলায় মালা পরিয়ে দিলেন। এদিকে রাত্রি কেটে গেল। ভোরবেলায় রাজকুমার চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে রাজকন্যা কেঁদে বললেন, তুমি চলে গেলে আমি আর এক মুহূর্তের জন্য বাঁচব না। সুতরাং রাজকুমারের আর যাওয়া হলো না। তিনি রাজবাড়িতেই রয়ে গেলেন আর মনে মনে ভাবলেন রাজকন্যাকে বিয়ে করে তিনি বড় ভুল করেছেন। মা বাবাকে ত্যাগ করতে হয়েছে তাকে। এমনকি যে বন্ধুর বুদ্ধিতে রাজকন্যাকে পেয়েছেন তারও সংবাদ নিতে পারছেন না। এটা খুবই স্বার্থপরের মতো কাজ হয়েছে। রাজকুমারকে চিন্তিত দেখে রাজকন্যা জিজ্ঞাসা করলেন, তোমার মুখ এত কালো কেন? কি হয়েছে বলো, নইলে কিন্তু আমি দুঃখ পাবো। উত্তরে রাজকুমার বন্ধুর উপকারের কথা জানিয়ে বললেন, বন্ধু আজ কোথায় কিভাবে আছে জানি না, সে নিশ্চয়ই আমাকে স্বার্থপর ভাবছে। শুনে রাজকন্যা বললেন, এমন বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। এটা খুবই অভদ্রতা হয়েছে। আবার মনে মনে ভাবলেন, রাজকুমার বন্ধুর বুদ্ধিতেই আমাকে পেয়েছেন, সুতরাং কৃতজ্ঞতায় উনি বন্ধুকেই বেশি ভালোবাসবেন। না, এতে আমার জীবন সুখময় হবে না, তাই এই বন্ধুকে জীবিত রাখা যাবে না। এই ভেবে রাজকন্যা নিজ হাতে মিষ্টি তৈরি করে তাতে বিষ মিশিয়ে রাজকুমারের হাতে দিয়ে বললেন, আপনি বন্ধুর সাথে দেখা করে অপরাধ স্বীকার করে আসুন, আর এই মিষ্টিগুলো ওনাকে উপহার দেবেন।
রাজকুমার আনন্দে বৃদ্ধার বাড়িতে এসে বন্ধুর সঙ্গে দেখা করে অপরাধ স্বীকার করে নিলেন। দুই বন্ধু বসে প্রাণের কথা বলতে লাগলেন। হঠাৎ মন্ত্রীপুত্র মিষ্টির কথা জিজ্ঞাসা করতেই রাজকুমার বললেন, বন্ধু, তোমার বিশেষ পরিচয় পেয়ে রাজকন্যা নিজ হাতে ওই মিষ্টি তৈরি করে দিয়েছেন। এখন তুমি এগুলো খেলে আনন্দ পাবো এবং তাকে বলবো বন্ধু খেয়ে তোমার মিষ্টির খুব প্রশংসা করেছে। শুনে মন্ত্রীপুত্র কিছুক্ষণ চুপ করে পরে বললেন, এগুলো মিষ্টি নয়, বিষ। রমণীরা স্বভাবত স্বামীর প্রিয় পাত্রের ওপর বিষদৃষ্টি হয়। তুমি তাকে আমার পরিচয় দিয়ে বুদ্ধিমানের কাজ করনি। রাজকুমারের চোখে অবিশ্বাস দেখে মন্ত্রীপুত্র একখানা মিষ্টি একটি বিড়ালকে খাওয়ালেন। বিড়ালটি সঙ্গে সঙ্গে মারা গেল। রাজপুত্র শিউরে উঠে বললেন, বন্ধু, আমি ওই ডাইনিকে এখনই ত্যাগ করব। শুনে মন্ত্রীপুত্র বললেন, তা হয় না বন্ধু, বরং বুদ্ধি করে তাকে নিজের রাজ্যে নিয়ে যেতে হবে। তুমি রাজকন্যার কাছে গিয়ে তাকে আরো বেশি করে ভালোবাসবে। বলবে বন্ধু মিষ্টি খেয়ে ঘুমিয়ে পড়েছে, তাই তাকে আর বিরক্ত না করে চলে এলাম। তাছাড়া তোমাকে ছেড়ে মন অস্থির হয়ে উঠছে, আর কখনো ছেড়ে যাব না। এভাবে তাকে সন্তুষ্ট করে রাত্রিতে যখন দেখবে সে গভীর নিদ্রায় অচেতন, তখন সমস্ত অলংকার চুরি করে তার হাঁটুর কাছে একটা ত্রিশূলের চিহ্ন এঁকে দিয়ে চলে আসবে। রাজকুমারও বন্ধুর কথা মতো কাজ করে বৃদ্ধার বাড়িতে চলে এলেন। পরদিন সকালে মন্ত্রীপুত্র সন্ন্যাসী সেজে এবং রাজকুমারকে শিষ্য করে বসে গেলেন শ্মশানে। তারপর রাজকুমারকে নগরে পাঠালেন অলংকারগুলো বিক্রি করতে। বললেন, যদি তোমাকে কেউ চোর বলে ধরে তবে তাকে আমার কাছে আনবে। রাজকুমার মন্ত্রীপুত্রের কথা মতো অলংকার বিক্রি করতে গিয়ে ধরা পড়লেন। প্রহরী তাকে রাজার কাছে ধরে নিয়ে গেলে তিনি বললেন, এগুলো আমার শ্মশানবাসী গুরুদেব আমাকে বিক্রি করতে দিয়েছেন। তিনি কোথা থেকে পেয়েছেন জানি না। এ কথা শুনেই প্রহরী তৎক্ষণাৎ গুরুকেও রাজার কাছে নিয়ে এলো। রাজা কিছু জিজ্ঞেস করার আগেই গুরু বললেন, নির্জনে চলুন মহারাজ, আমি কিভাবে এগুলো পেয়েছি তা বলবো। শুনে রাজার কৌতূহল হয়। নির্জনে এসে গুরু বললেন, কৃষ্ণা চতুর্দশী রাত্রিতে আমি শ্মশানে ডাকিনী মন্ত্র সিদ্ধ করছিলাম। তারপর ডাকিনী নিজে গিয়ে প্রসাদ হিসাবে তার অলংকারগুলো খুলে দিয়েছে। আমিও তার বাম হাঁটুতে প্রমাণ হিসাবে ত্রিশূল এক চিহ্ন এঁকে দিয়েছি। এসব সেই অলংকার। রাজা অবাক হয়ে তৎক্ষণাৎ অন্তপুরে গিয়ে রানীর মারফতে জানতে পারলেন পদ্মাবতীর বাম হাঁটুতে ত্রিশূলের চিহ্ন আছে। বুঝলেন পদ্মাবতী মানবী নয়, ডাকিনী। সেই মুহূর্তে তাকে নগরের বাইরে এক অরণ্যে ত্যাগ করা হলো। আর এদিকে মন্ত্রীপুত্র রাজকুমারকে সঙ্গে নিয়ে সেই অরণ্যে গিয়ে দেখেন এক গাছের নিচে পদ্মাবতী বসে বসে কাঁদছে। তখন তাকে সঙ্গে নিয়ে রাজকুমার ও মন্ত্রীপুত্র নিজের রাজ্যে ফিরে গেলেন। গল্প শেষ করে বেতাল প্রশ্ন করলেন, মহারাজ, নিরপরাধিনী রাজকন্যার নির্বাসনের জন্য মন্ত্রীপুত্র ও রাজা উভয়ের মধ্যে কে দায়ী? বিক্রমাদিত্য বললেন, রাজা, কারণ শাস্ত্রে শত্রুবধে দোষ নেই। কাজেই রাজকন্যা মিষ্টিতে বিষ মিশিয়ে যাকে হত্যা করতে চেয়েছিলেন সে যদি তাকে শাস্তি দেয় তবে দোষী হয় না। কিন্তু রাজা এক অজানা অচেনা লোকের কথার উপর বিশ্বাস করে কোনো চাক্ষুষ প্রমাণ না নিয়ে স্নেহের কন্যাকে নির্বাসিতা করলেন এবং এতে তিনি রাজধর্মের বিরুদ্ধে কাজ করেছেন। উত্তর শুনে বেতাল প্রতিজ্ঞা মতো শ্মশানে গিয়ে আবার গাছে ঝুলে রইল। রাজাও আবার তাকে গাছ থেকে নামিয়ে কাঁধে করে সন্ন্যাসীর আশ্রমের দিকে রওনা হলেন।
পরবর্তী গল্প আমরা খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করছি। সঙ্গে থাকুন, পাশে থাকুন। আর আমাদের গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।